ভারত থেকে এসে বললেন যে আমি এখন কিছু বলতে পারবো না, ভারত যতদিন আমাকে বলতে পারমিশন না দিবে আমি কিছু বলতে পারবো না। কতখানি নিজেকে সে বিক্রি করে এসেছিল ভারতের কাছে যে ভারত পারমিশন না দিলে সে সাংবাদিকদের কাছে বুক খুলতে পারবে না। এই জিএম কাদের 16টি বছর তার দল, জিএম কাদেরের দল আওয়ামী লীগকে এই ক্ষমতার থাকতে সহযোগিতা করেছে। জিএম কাদেরের অনুসারীদের কোনো যোগ্যতা নেই এই দেশে রাজনীতি করার। আওয়ামী লীগের যেমন কোনো যোগ্যতা নেই, জিএম কাদেরের দলের জাতীয় পার্টির কোনো যোগ্যতা নাই। জিএম কাদের মাঝে মধ্যে বিতর্কিত বক্তব্য রাখছেন, ক্ষমতার চিরস্থায়ী করতেই সরকার সংস্কার চালাচ্ছে, এমন মন্তব্য করেছেন। আপনি কি বলবেন? জিএম কাদের আজকে একটা খবর দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, উনি প্রায় বলেন জিএম কাদের মতো লোক যে যে আওয়ামী লীগের শেষ দিকের সময় নির্বাচনের আগে আগে ভারত থেকে এসে বললেন যে আমি এখন কিছু বলতে পারবো না, ভারত যতদিন আমাকে বলতে পারমিশন না দিবে আমি কিছু বলতে পারবো না। কতখানি নিজেকে সে বিক্রি করে এসেছিল ভারতের কাছে যে ভারত পারমিশন না দিলে সে সাংবাদিকদের কাছে বুক খুলতে পারবে না। এই জিএম কাদের 16টি বছর তার দল, জিএম কাদের দল আওয়ামী লীগকে এই ক্ষমতার থাকতে সহযোগিতা করেছে। তারা যদি নির্বাচন না করতো, তার এরশাদ থেকে শুরু করে জিএম কাদের, এই রওশন এরশাদ, এরা যদি হাসিনাকে সমর্থন না করতো, যদি নির্বাচন না করতো, তাহলে কিন্তু হাসিনা এই তার যে তথাকথিত সরকার, তার যে তথাকথিত দল, সেটা কিন্তু আপনি পাচ্ছে বৈধতা পেত না। সুতরাং জিএম কাদেরের এবং জিএম কাদেরের অনুসারীদের কোনো যোগ্যতা নেই এই দেশে রাজনীতি করার। আওয়ামী লীগের যেমন কোনো যোগ্যতা নেই, জিএম কাদেরের দলের জাতীয় পার্টির কোনো যোগ্যতা নাই। যেই জিএম কাদের চুন্নু যে মহাসচিব ছিল, তারপরে একজন ছিল 1/11 একজন কুশীলব খলিলুর রহমান বুদ্ধাত্মাকের এই ধরনের কিছু নাম, যে লেফটেন্যান্ট জেনারেল বা মেজর জেনারেল হবে, সে তার পোস্টারে ছাপিয়েছিল তারা দুজনেই জাতীয় পার্টি সমর্থিত এবং নৌকার আশীর্বাদ পুষ্ট চুন্নু, মুজিবুল হক চুন্নুকে ভোট দিন। তারা কোন অধিকারে বাংলাদেশে রাজনীতি করতে চায়? জিএম কাদের, মুজিবুল হক চুন্নু, আনিসুল ইসলাম মাহমুদ, রওশন এরশাদ, এদেরকে রাজনীতি থেকে চিরতরে বহিষ্কার করতে হবে। আসলে বাংলাদেশের রাজনীতিটাকে একটা দূষণমুক্ত করতে হবে। এরা দূষিত করে গেছে বাংলাদেশের রাজনীতিকে। এরশাদ সাহেব, মানে যদিও উনি মারা গেছেন, উনি কিন্তু প্রথমে এই বাংলাদেশে এই যে পলিটিশিয়ানদের মধ্যে দুর্নীতি ঢুকানো, ছাত্রদের মধ্যে দুর্নীতি ঢুকানো, ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়া, এগুলি তিনি শুরু করে গেছেন। এবং ইনি এই ভদ্রলোকই এরশাদ, মরহুম এরশাদ, এই রাজনীতিকে পলিউটেড করে দিয়ে গেছেন। সেই পলিউশনটা তার ভাই জিএম কাদেরও কন্টিনিউ করেছেন। এদের কোনো রাজনীতি করতে করার কোনো বক্তব্য দেওয়ার অধিকার নেই। বাংলাদেশ হয়ে 7 সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত। এতে মূলত কাদের ক্ষতি হলো, বাংলাদেশের না ভারতের? ভারত বাংলাদেশকে সব দিক দিয়ে দমন করার জন্য, নিচু করার জন্য, একেবারে বসিয়ে দেওয়ার জন্য সব কিছুই করছে। কিন্তু মোদি ওইটা যে বন্ধ করে দিল, যে আমাদের যে আমাদের যে ওদের এয়ারপোর্ট আমরা ইউজ করতাম, এটা কিন্তু ওরাই ক্ষতিগ্রস্ত হলো, ওদের রাজস্ব পাবে না। আমরা তো ঠিকই আমাদের ঢাকা যে 3rd টার্মিনাল হচ্ছে, লালমনিরহাট বিমানবন্দর হচ্ছে, আমাদের ইউনূস সাহেব যে কাতার গিয়ে নিশ্চয়ই টাকা নিয়ে আসবেন, লালমনিরহাট বিমানবন্দর করবেন। সুতরাং আমাদের কিন্তু কোনো লস নেই। 100টা পোশাক যদি, কথার কথা বলছে আলী সাহেব, 100টা পোশাক যদি আমরা ইউরোপে পাঠাই, তার 9টা পোশাক মাত্র দিল্লি এয়ারপোর্ট দিয়ে যেত, আর বাকিগুলি কিন্তু অন্য পথেই গেছে। আমরা মালদ্বীপের পোর্টকে ব্যবহার করতে পারছি। সুতরাং এই 7 সিস্টারের মধ্যে দিয়ে এই যে ভারত যে কর্মকাণ্ডটা, এটা কিন্তু ওরা মনে করছে এগুলো করবে, কিন্তু ফলাফল কিন্তু ওদের বিপরীতে যাচ্ছে, ওদের উল্টো দিকে যাচ্ছে। ওরাই কিন্তু রাজস্ব থেকে বঞ্চিত হবে, ওরাই ক্ষতিগ্রস্ত হবে। ওরা বলছিল যে পেঁয়াজ আমাদের দেশে রপ্তানি করবে না, ওদের পেঁয়াজ, আলু রপ্তানি করবে না, ওদের পেঁয়াজ আলু সব পচে যাচ্ছে। 3 টাকা কেজি আলু দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে ওখানে। ওদের কৃষকরা এখন রাস্তায় নামছে, অনশন করছে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করো, বাংলাদেশকে সঙ্গে একটা মহিলার জন্য, সেই শেখ হাসিনার জন্য 18 কোটি লোকের বিরুদ্ধে যেও না। এখন ওদের নিউজ মিডিয়াগুলিও কিন্তু এই মোদির বিরুদ্ধে যাচ্ছে এবং হাসিনার বিরুদ্ধে তারা কথা বলছে যে আমরা এই বোঝা কেন পালবো, আমরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিশেষ করে পশ্চিমবাংলার অর্থনীতি তো ধস নেমে গেছে, চেন্নাইয়ের হাসপাতালগুলো বসে যাচ্ছে,
বাংলাদেশের রোগীদের অভাবে। সুতরাং আমরা এই ঈদের কথা চিন্তা করি, গত যে রোজার ঈদটা গেল, আমরা তো কোনো লোক কলকাতা গিয়ে আগে যেত কি শপিং করতে কলকাতায় যেত, এখন তো বাংলাদেশের এই আপনি যমুনা ফিউচার পার্ক বলুন, বসুন্ধরা শপিং মল বলুন, সবগুলিতে মানুষ কিন্তু উপচে পড়ে ওখান থেকে কেনাকাটা করেছে, যার জন্য 5,000 কোটি টাকার আমাদের বাংলাদেশে রয়ে গেছে। এই টাকাটা ভারত বঞ্চিত হলো। তো ওদেরই তো সব কিছু লস। ওরা সেভেন সিস্টারে এই যে কাজটা করেছে, ওরাই আস্তে আস্তে ওদের রাজস্ব পাবে না, ওদের ব্যবসা বন্ধ হবে, ওরাই ধ্বংস হয়ে যাবে, ওদের রুপির অবমূল্যায়ন হবে, আমাদের টাকার মান উপরে উঠতে থাকবে। সুতরাং আমরা আহ্বান হব ইনশাআল্লাহ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদ নেই। আগামী জানুয়ারি মাসের 1 তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদ নেই। প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে। ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি
একজনকেই পেয়েছি, তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো এখন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে।